সায়নী ভাইপো যৌথ সম্পর্ক। আপনাদের নিশ্চয়ই সেই পার্থ চট্টোপাধ্যায় আর অর্পিতার যৌথ সম্পত্তির খোঁজের কথা মনে পড়ছে, শান্তিনিকেতনে অপা বলে বাড়িটির কথা মনে পড়ছে। এখানেও একটা শান্তিনিকেতন আছে, সেখানে অবশ্য অপা নেই। ভাইপোর এত এত সম্পত্তির কি হবে? আর সায়নী ভাইপো সম্পর্কটা ঠিক কেমন, কি রহস্য? শান্তিনিকেতন সহ, মানে এই শান্তিনিকেতন হরিশ মুখার্জি রোডের, সেটা সহ ভাইপোর যে এত সম্পত্তি, সেগুলো ভাঙতে কি বুলডোজার যাবে? এসব প্রশ্নই এখন রাজনৈতিক শিবিরে বেশি আলোচনা হচ্ছে। তার মধ্যে যেটা চাপা পড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস নামক দলটির অস্তিত্ব কি হবে। আমি আপনাদের বলছি, 1 মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে, ভেঙে যাওয়া শুরু হয়ে গেছে। আজকে আমি সেটা বলবো আপনাদের। এখন কেমন করে তৃণমূল ভাঙছে আর ভাইপো সায়নী সম্পর্কটা ঠিক কিসের, জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। ভবানীপুর কেন্দ্রে আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় 15,105 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। এই পরাজয়টা কত বড় পরাজয় সেটা ধাপে ধাপে বোঝা যাচ্ছে। তৃণমূলকে শেষ করে দিচ্ছে, কারণ দলের সুপ্রিমো যিনি বলেন আমি সব, তিনি এখন ফুস, তার কথা কেউ শুনতেই চাইছে না। আর ভাইপো বাবু, তিনি, তার কথা সবাই কেন শুনতো? এখন যিনি ফুস হয়ে গেছেন তিনি তার ভাইপো। একই সঙ্গে তার সঙ্গে জেড ক্যাটাগরির নিরাপত্তা, সামনে কনভয়, পেছনে হুটার, এত কিছু ছিল, দাপট, ব্র্যান্ডেড পোশাক, সবাই শুনছিল, এখন কেউ শুনছে না কথা। প্রথমে শুরু করলেন কলকাতা পুরসভার 9 নম্বর বোর্ডের চেয়ারপারসন, সেই পদ থেকে ইস্তফা দিলেন দেবলীনা বিশ্বাস। এই দেবলীনা বিশ্বাস ফিরহাদ হাকিমের অতি ঘনিষ্ঠ বলেই জানা যায়, মানে রাজনৈতিক ঘনিষ্ঠতা তাদের রয়েছে। এই রাজনৈতিক মহলে তখন থেকেই আলোচনা শুরু হয় তাহলে কি হতে চলেছে। এরপরে আমি আপনাদের জানিয়েছি এবং সেটা মিলবে, ফিরহাদ হাকিম মেয়র পদ ছেড়ে দেবেন, কারণ এত হেনস্থা তার ভালো লাগছে না। ভাইপোর বাড়িতে, পিসির বাড়িতে চিঠি যাচ্ছে, বুলডোজার যাচ্ছে, তার বেরাদারির লোকেরা তিল জ্বলায় সেখানে যাচ্ছে, পুলিশ লাঠি চালাচ্ছে, পুরসভা বিদ্যুতের সংযোগ কেটে দিতে বলছে, জলের লাইন কেটে দিচ্ছে, তিনি কিছুই জানতে পারছেন না। ভাইপোর সাথে অন্য কার কার কোথায় কি সম্পর্ক আছে, বিশাল তালিকা, অনেক নাম, যৌথ সম্পত্তির অনেক নাম। তার মধ্যে সায়নী ঘোষটা জল করছে। আপনারা দেখুন, দমদম এলাকায় তাদের একটা যৌথ সম্পত্তি রয়েছে, 7 ট্যাঙ্কস লেন। যাই হোক, এই যে পরাজয়, তারপরে প্রথমে দেবলীনা বিশ্বাসের এই পদত্যাগ ছিল খুব বড় একটা সিদ্ধান্ত। ববি হাকিম ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন তিনি পুরসভার মেয়র পদে থাকতে চান না। এত হিউমিলিয়েশন তার সহ্য হচ্ছে না, তিনি ছেড়ে দিতে চান। এটাও শুনেছি আক্ষরিক অর্থে, মানে তৃণমূল সূত্রেই জেনেছি, মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে ফেলেছেন, ববিকে বলেছেন এখনই সিদ্ধান্ত নিস না, আর কটা দিন যাক, আমি বলে দেবো কখন নিতে হবে। কারণ পুরসভার মেয়র পদ থেকে যদি ববি চলে যায়, তারপরে কাকে বসাবেন তিনি? কেউ তো আর কাছের নয়, ভাইপোকেও বসাতে পারবেন না, কারণ ভাইপো কাউন্সিলর নয়। তাকে যে পরে কাউন্সিলর করে নেবেন সে বিশ্বাস নেই। নিজের আসনেই তিনি, মানে 207টা বুথে হেরে গেছেন, প্রচুর বুথে 50টাও ভোট পাননি। কোথা থেকে জেতাবেন তিনি? ভাইপো ডায়মন্ড হারবার মুখও হবে না, আর নয়, অনেক হয়েছে। ফলতার কাণ্ডটাই তো আপনারা দেখলেন। এই যে ফল ঘোষণা হলো, তারপরে ভাইপো একটা বার্তা দিয়েছিলেন যে কোথায় কি ঘটছে আমায় সরাসরি জানান, আমি আমার সাধ্য মতো পাশে দাঁড়াবো। কিন্তু তিনি নিজের পাশেই দাঁড়াতে পারছেন না তো, তিনি তো সবচেয়ে বড় বিপদে।
উনি ভোট পরবর্তী সন্ত্রাসের কথা বলছেন, যেটা তিনি চালাবেন বলেছিলেন। 4 তারিখের পর দেখে নেবো, 4 তারিখের পর দিল্লির বাবা কোথায় যাবে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তোমরা কোথায় থাকবে। পিসি ভাইপো মিলে এই কথাটা বলেই তো ভোট চেয়েছিলেন, ডিজে বাজাবো। এখন ডায়মন্ড হারবার, তার যে সেই গর্বের লোকসভা আসন, যেখানে একটা মডেল তৈরি হয়েছে, তারই মধ্যে পড়ে ফলতা। সেখানে পুনর্নির্বাচনের প্রচারে তার টিকিটই দেখা গেল না, ছায়াও নেই। শেষ দিনে জাহাঙ্গীর খান বললেন আমি ভোটে নেই, আমি ভোট থেকে সরে যাচ্ছি, সারেন্ডার করলেন। পুষ্পা অনেক বড় বড় কথা তো। জাহাঙ্গীর কিসের ভরসায় বলতেন এগুলো? ভাইপোর ভরসায়। ভাইপো কিসের ভরসায় বলতেন? পুলিশের ভরসায়। তো মাথা থেকে পুলিশটা সরে গেছে, সব সরে গেছে, এবং গোটা তৃণমূল দলটা ধসে যেতে চলেছে। একের পর এক নেতা মন্ত্রী যেভাবে গ্রেপ্তার হচ্ছে, তাতে আগামী দিনে তৃণমূল কংগ্রেস দলটা শুধু জেলের মধ্যে থাকবে। আমি আপনাদের বলবো কি কি ঘটেছে, আরো অনেক কিছু ঘটে গেছে। প্রশ্ন উঠেছে সেনাপতির এই ফলতায় অনুপস্থিতির কারণটা কি আমরা জানি, কিন্তু দলের মধ্যেই প্রশ্ন উঠেছে। 4 মের পর তৃণমূলের তরফে বারবার ভোট পরবর্তী সন্ত্রাসের একটা বুলি আওড়ানো হচ্ছে। তারা ভুলে গেছেন 21-এ তারা কি করেছিলেন, কত মানুষকে হত্যা করেছিলেন, কত মানুষকে ঘরছাড়া করেছিলেন, কত মানুষের কাছ থেকে মুচলেখা দিয়ে টাকা আদায় করেছিলেন, ভুলে গেছেন সব। কিন্তু ভাইপো বাবু প্রতিবাদ করেছেন, ভাইপো প্রতিবাদ করেছেন, মানে পিসিমণির ভাষায় প্রতিবাদ। সেটা কোথায়? দলের বৈঠকে অথবা সোশ্যাল মিডিয়ায়, ব্যাস, খেলা শেষ। ফলতা কাণ্ডের পরে দলের মধ্যে এখন গুঞ্জন শুরু হয়েছে ভাইপো বাবুর অনুপস্থিতির জন্য, অথবা ভাইপো বাবুই বলেছেন জাহাঙ্গীরকে সরে দাঁড়া বাবা, আমি কিছু করতে পারবো না, নিজে বাঁচলে বাপের নাম, আমি এখন নিজেকে কি করে বাঁচাবো ভেবে পাচ্ছি না, বিদেশে যাওয়ার উপায়টুকু নেই, আমাকে বিমানবন্দর অবধি পৌঁছে দেবে কে, আমি তো রাস্তা চিনি না। সত্যিই তো তাই। তিনি তো বিরোধী রাজনীতিটা করেননি, চষে খাননি। ক্ষমতাসীন যখন দল তখন তিনি এসেছিলেন, এসেই তিনি হয়ে গেলেন যুবরাজ। 2019 সালের যখন লোকসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে 18টা আসন জিতল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় এলেন, তখন তৃণমূল কিন্তু একটু চ্যালেঞ্জের মুখে পড়েছিল। ভাইপো কিন্তু ছিল না সেই সময়, ভাইপো উধাও হয়ে গিয়েছিলেন, ভাইপোকে দেখা যায়নি, তার টিকি পাওয়া যায়নি। পরে তিনি ফিরলেন আইপ্যাককে সঙ্গে করে নিয়ে, এক বগলে আইপ্যাক আর এক বগলে পুলিশ নিয়েই তো তার যত হম্বিতম্বি ছিল, এখন দুটোই নেই, দুটোই সরে গেছে। ভাইপো তখন অন্তরালে ছিলেন 19-এর ভোটের সময়। আবার 24 আগস্টে যখন আরজি করার নৃশংস ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য দেশ তোলপাড় হচ্ছে, ভাইপো বাবু মেঘের আড়াল থেকে লড়াই করেছেন। 21-এর ভোটের পরেও তিনি পালিয়ে গেছিলেন। এই যে গত বছর যে 21শে জুলাই হলো, একদম মঞ্চ উঠলেন তিনি, আমরা প্লেন থেকে নেমেই তিনি কি করেছেন ডায়মন্ড হারবারে? তিনি মাটিতে হাঁটেননি তো, র্যাম্প বানিয়ে হেঁটেছিলেন এসআইআরের সময়, আর বড় বড় আওয়াজ দিয়েছিলেন। ওই বললাম, এক বগলে আইপ্যাক, এক বগলে পুলিশ ছিল। এই যে ফলতা আসন, এটাই তো তাকে এই 7 লাখ ভোটে জেতা, তার মধ্যে 1,68,372 ভোট তিনি খালি এই ফলতা থেকে পেয়েছিলেন। যদিও ফলতায় কিন্তু 2021 সালে এত লিড ছিল না, 40,000-এর মতো লিড ছিল। এবার তো কার্যত তার তো প্রতীকটাও থাকবে, ভোট পড়বে না একটিও, কিন্তু সেই ঘনিষ্ঠ অনুগামী জাহাঙ্গীর বাবরের ছেলে কিনা আমি ঠিক জানি না, কারণ ওনার পিতার নাম আমার জানাও নেই, তো তিনি ওয়াক ওভার দিয়ে চলে গেলেন। তো দলে তো সবাই বলছে জাহাঙ্গীরকে তুমি কেন এরপর চিঠি দিলে না, একটা শোকজ করলে না, দল থেকে তাড়ালে না কেন? ভাইপোর কাছে উত্তর নেই, পিসিমণি নীরব, মুখ কাচু মাচু করে কালকের বৈঠকে বসেছিলেন,
আপনাদের একবার ছবিটা দেখাতে পারি আমি, যে সেখানে সব নেতারা রয়েছেন, ভাইপো বাবু আর পিসিমণির মুখটা একটুখানি জুম করে দেখতে হবে। কালীঘাটে তৃণমূল বিধায়কদের নিয়ে যে বৈঠক ডাকা হয়েছিল, সেই বৈঠকে মমতা অভিষেক ছিলেন, কিন্তু এই বৈঠকের আগে একটা গোপন বৈঠক হয়েছিল, যে খবর আমি আজকে আপনাদের দেব। মমতা যে বৈঠক ডেকেছিলেন সেখানে একাধিক বিধায়ক সরাসরি ভাইপোকে আক্রমণ করেছেন, মূলত ছিল জাহাঙ্গীর খানকে কেন্দ্র করে। ভাইপোকে যিনি সেনাপতি এই উপাধি দিয়েছিলেন, সেই কুণাল ঘোষ বেলেঘাটায় জিতে এখন বিধায়ক, তিনি সরব হয়েছেন। তার সঙ্গে সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারা সরাসরি বলছেন যে, অথচ কদিন আগে ভোটের পরে যখন সব বিধায়কদের নিয়ে বসলেন, তখন বর্ষিয়ার নেতাদেরও বলেছিলেন সবাই উঠে দাঁড়াও, অভিষেককে সম্মান দাও, সবাই চুপ করে সহ্য করেছেন। কারণ দিদি বলছেন সর্বময় নেত্রী, সেনাপতিকে গার্ড অফ অনার দিয়েছে সবাই। কিন্তু একটু সময় যেতেই সবাই বুঝে গেছেন এই সেনাপতি এখন কাগজের সেনাপতি। তাই তারা পুরো সরাসরি প্রশ্ন তুলেছেন। সরাসরি 4 মে ভোটের ফল প্রকাশ হয়েছে, 4 জুনের মধ্যে 1 মাস সময় তৃণমূল থাকবে না, মানে নামে থাকবে কিন্তু থাকবে না। খালি নজর রাখুন, জেলের মধ্যে বৈঠক করবেন অনেকে, আর বাকি ভার্চুয়াল হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, এই দলটার পাশে আর কেউ থাকবে না, এবং যারা জেলে যাবেন তাদের পাশে দল থাকবে না, কারণ দলের অস্তিত্বই তো থাকবে না। সেইভাবে খাতায় কলমে থাকবে, এটা গ্যারান্টি। ইতিমধ্যেই দলের সঙ্গে দূরত্ব তৈরি করে নিয়েছেন সাংসদ শতাব্দী রায়, মথুরাপুরের সাংসদ বাপি হালদার, তারা যোগাযোগ রাখছেন না। ইউসুফ পাঠান অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছেন। রাজীব কুমার সদ্য রাজ্যসভায় গেছেন, তিনি এই দলের সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখবেন বলে আমার মনে হয় না, এবং তৃণমূল সূত্রে খবর এখনই তিনি যোগাযোগ রাখা বন্ধ করেছেন। কোয়েল মল্লিক কোনো যোগাযোগ রাখছেন না। রচনা বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় জানেন এটাই তার শেষ ইনিংস, এখন তিনি যোগাযোগ রাখলেই কি না রাখলেই কি, তিনিও ঘরে বসে গেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রী নয়না চৌরঙ্গিতে জিতেছে, তাই তার একটু গরম আছে, ফলে তিনিও দলকে আর পাত্তা দেবেন না। কিন্তু এমন অবস্থাটা না সায়নী ঘোষের নয়, বলবো সায়নী ঘোষের কথা বলবো। দেখুন, সায়নী ঘোষ যাদবপুর থেকে লোকসভার সদস্য, সেই যাদবপুরের 7টা বিধানসভার মধ্যে 5টিতে হেরেছে তৃণমূল, অথচ 2,58,201 ভোটে সায়নী জিতেছিলেন। এই তো সেদিন 24 সালে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম ছাড়া কোনো আসনে তৃণমূল নেই। এবার বলি ওই বৈঠকের আগের বৈঠকের কথাটা। আমাদের যে বিধানসভা ভবন, তাতে একটি নৌসার আলী কক্ষ আছে। এই নৌসার আলী কক্ষে কুণাল, ঋতব্রত, সন্দীপন ছাড়াও বেশ কয়েকজন বিধায়ক বৈঠক করেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় সকলে মিলে অভিষেককে আক্রমণ করবেন। এরপরে তারা দল বেঁধে যান, এবং একটি গাড়িতেই নাকি কুণাল, ঋতব্রত এবং সন্দীপন ছিলেন, কারণ তারা এই বিক্ষোভের মানে মুখ হয়ে উঠবেন এটা ঠিক হয়েছিল। তারা সংলাপ হয়তো গাড়ির মধ্যেই ঠিক করে নিয়েছেন, সেইভাবে দফায় দফায় একজন একজন করে বলেছেন। আমি সায়নী পর্বে ঢুকছি, তার আগে বলি, এই জাহাঙ্গীরের হয়ে প্রচারে গিয়ে এই ভাইপোবাবু কি বলেছিলেন? জাহাঙ্গীর চেয়েছিলেন ওই ফলতায় একটা শ্মশান হোক, ভাইপোবাবু কথা দিয়েছিলেন হ্যাঁ শ্মশান হবে, আর সেই শ্মশানে 4 মের পর যারা হার্ট অ্যাটাকে মারা যাবে তাদের দাহ করা হবে। কাদের কথা বলতে চেয়েছিলেন? যাদেরকে ভয় দেখানো হয়েছিল, ভয়ে হার্ট অ্যাটাকে যারা মারা যাবেন তাদের। কিন্তু এখন ওই শ্মশানটা হবে কি? আর শ্মশানটা হলে কাদের পোড়ানো হবে ওখানে, কাদের দাহ করা হবে? সন্দীপন, ঋতব্রতরা প্রশ্ন করেন, এত প্রশ্রয়ের পরে যে জাহাঙ্গীর এত
তোল্লা দেওয়া হয়েছে যাকে, সে যখন সরে দাঁড়ালো দলকে বিপন্ন করে, সে প্রার্থী হতে চাইছে না, সরে দাঁড়াচ্ছে, ময়দান থেকে পালাচ্ছে, ভোটের ময়দান থেকে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ভাইপো চুপ, কারণ ভাইপো তো জানেন জাহাঙ্গীর অনেক কিছু জানে, জাহাঙ্গীর তার জেল যাত্রা আটকাতে পারবেন না। আর জাহাঙ্গীরে জেলে গেলে ওই যে 7 লাখি জয়, তার পর্দা ফাঁস হবে। সেই সময় বিজেপির যাকে হারানো হয়েছিল, ভাইপো বাবু যাকে হারিয়েছিলেন, তার কাছেও রয়েছে সবকিছু। অভিজিৎ দাস ববির কাছে সেই সব ভিডিও রয়েছে, কিভাবে রিগিং হয়েছিল। সেলোটেপ মেরে জেতা যাবে না, এটা বুঝেই জাহাঙ্গীর সরেছেন। আর ভাইপো জানেন এখনো জাহাঙ্গীরের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ জাহাঙ্গীর যদি জেলে যায় কান টানলে মাথা আসে। কিন্তু ভাইপোর বিরুদ্ধে এত ক্ষোভ কেন? পিসি বলছেন ওরা অভিষেককে আর আমাকে গ্রেপ্তার করতে চায়। কেন ভয় বলুন তো? আমি তো কখনো গ্রেপ্তারির ভয় পাই না। আমি তৃণমূল জমানা দল তো এইভাবে জোর গলায় কথা বলেছি, কিন্তু গ্রেপ্তারের ভয় পাইনি। হুমকি এসেছে, ভয় দেখানো হয়েছে, ভয় পাইনি, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমি জানি একান্ত করলে আইন আদালত যা আছে আমি বেরিয়ে আসবো। ওরা ভয় পাচ্ছে কেন? আর ভাইপোর বিরুদ্ধে তৃণমূলের সকলের এত কেন ক্ষোভ? ভাইপো এই বৈঠকে নাকি বলেছেন আমার বিরুদ্ধে যে কোনো কথা বলা যাবে। কুণাল ঘোষ বলেছিলেন যে এবার একটুখানি খোলা গলায় যেন আমরা কথা বলতে পারি, মুক্ত চিন্তার জায়গা হোক তৃণমূল, যেটা কোনোদিনও ছিল না। তৃণমূল দলে তো কোনোদিনও গণতন্ত্র ছিল না। দল আমি এখন বলছি মানে ওই এটা একটা পেশা, কিন্তু সেই পেশার জন্য যারা একত্রিত হয়েছিল, ব্যানার্জি পরিবার যা বলবে তাই হবে বলেছেন ভাইপো তখন, যে আমি রোজ অফিসে বসছি, যার যা অভিযোগ। আরে অফিসে, এই অফিসে তৃণমূল নেতারা গেলে জুতো খুলে মোবাইল জমা দিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। তারপর কোনো আড়দালি এসে বলতেন সাহেব বিজি আছেন, দেখা হবে না। অনেকের সঙ্গে কয়েক মিনিট কথা হলেও তারা অনেক বড়, তাদেরকে তুই তোকারি করা হতো। অনেককে ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে সেদিনের ছোকরা ভাইপোর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হতো। যিনি ভাইপোকে সেনাপতি তকমা দিয়েছেন, তারও একই অবস্থা হয়েছিল একটা সময়ের পর। বাকিদের তো কথাই নেই। কিন্তু তেমনটা নাকি সায়নীর সঙ্গে সম্পর্ক ছিল না। আমি আসছি বিষয়টায়। এই যে এখন যে সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, সেটা দমদম এলাকার 7 ট্যাঙ্ক লেনে, এটা ঠিক উত্তর দমদম সিথি, এই গোটা যে এলাকা তার মধ্যে একটা জায়গা। ভাইপো শিবিরের দাবি এটা অন্য সায়নী। অভিষেকটাও কি অন্য? না, তারা এটা বলছেন না এখনই বলছেন না অভিষেকটাও অন্য কিনা, অন্য সায়নী সে হতে পারে, কিন্তু সম্পত্তিটা তো সত্যির। এটা তো একদম পুরসভা জানিয়েছে। দেখা যাক, তদন্ত শুরু হলে মিল্ক কা মিল্ক, ওয়াটার কা ওয়াটার হয়ে যাবে। কিন্তু তার আগে এই সায়নীর সঙ্গে ভাইপোর কি সম্পর্ক, এটা এখন তৃণমূলের সবসময়ের আলোচনা। যে নেতার সাথে কথা হচ্ছে তারাই নানা কিছু বলছে। দেখুন 2021-এর 5ই জুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির না সাধারণ সম্পাদকের পদটা পান ভাইপো। এর কদিন বাদে তিনি তো ছিলেন রাজ্য যুব সভাপতি। 7ই জুন 2021 তিনি উত্তরসূরি বেছে নেন সায়নীকে। এটা সত্য, পিসিমণি বাছেননি। এবং প্রথম থেকেই কিভাবে দল চালাতে হয়, সংগঠন চালাতে হয়, এসব নিয়ে তিনি নাকি সায়নীকে ট্রেনিং দিতেন। এমন কোচিং তিনি তৃণমূলের আর কোনো নেতাকে দিয়েছেন বলে শোনা যায়নি। সায়নী এ নিয়ে প্রকাশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই তো কদিন আগে ভোটের সময় কোনো একটা চ্যানেলে দেখলাম সায়নীর ইন্টারভিউ চলছে, সেখানে তিনি সব বলছেন নানা নেতার নাম, লোকসভায় রাজ্যসভায় কারো ভালো বক্তা। যেই অভিষেকের নামটা উঠলো, এবারে গাল ভরা হাসি, এবং হাসিতে দাঁতগুলো ওই ঠোঁট এঁটো হয়ে যাবার জোগাড়।
আর সম্পর্ক, দেখুন আমি বলছি শোভন বৈশাখীর মতো সম্পর্ক নয়, এটা গ্যারান্টি। ওরকম সম্পর্ক ভাইপোর সাথে কারো হতে পারে না। তৃণমূলের দেখুন অনেক নেতাকে নিয়ে ছানবিন করলে অনেক সায়নী, অনেক বৈশাখীর খোঁজ পাওয়া যাবে, কোনো রহস্যের কিনারা পাওয়া যাবে না। আসলে না, ওই একটা মজার কবিতা আছে, সব পাখিতেই মাছ মেরে খায়, মাছরাঙাটাই কলঙ্কিনী। সবাই মদন মিত্রর দিকে তাকান। ভাইপো সম্পর্কে এরকম না অনেক কথা শোনা যায়, মানে ওই আমাদের বহিষ্কৃত মুখ্যমন্ত্রী তথা সততার প্রতীক নিজেকে নিজে বলতেন, তিনি এসব যে জানতেন না তা কিন্তু নয়। আমি কোনোদিনই তৃণমূল বিটের রিপোর্টার ছিলাম না, দু একবার গেছি আগের প্রথম দিকে, তাও ক্ষমতায় আসার পর নয়, বরং বিজেপি বিটের রিপোর্টার হওয়ায় অনেক তৃণমূল নেতা আমাকে যেচে ফোন করতেন, এটা ঘটনা, এখনো করেন। সেনাপতি সম্পর্কে তাদের মূল্যায়ন হলো তিনি এসবে অভ্যস্ত, ভেঙে বলছি না, তিনি এসবে অভ্যস্ত। একাধিক সম্পর্কের কথা শুনেছি, তারা বলছেন এক বিখ্যাত সাংসদের কন্যার সংসার নাকি ভেঙে গিয়েছিল এইসব কারণে। নাম বলছি না, কারণ তাতে সম্মানহানি ঘটে। এবার বলছি আমি, দেখুন একটা কথাই বারবার বলছি, এগুলো আমার সব শোনা কথা, আমার শোনা কথা আমি আপনাদের শোনাচ্ছি, বিশ্বাস করা না করা আপনাদের বিষয়। কিন্তু আমি শুনেছি তৃণমূল নেতাদের কাছ থেকে, যারা পিসি ভাইপো দুই শিবিরকেই ব্যালেন্স করে চলতেন, তারা যে এখন বলছেন তা কিন্তু নয়, এটা অনেক আগে থাকতেই শোনা। এসবের কারণেই নাকি স্ত্রীর সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে। গত কালী পুজোর সময় আপনারা পারলে ফেসবুকে একটু পেছন দিকে গিয়ে দেখবেন, সন্তানেরা আছেন কিন্তু স্ত্রী পাশে নেই। সেই সময় নাকি এরকম নানাবিধ কারণে স্ত্রী বিভাগী হয়ে চলে গিয়েছিলেন বিদেশে। সততার প্রতীক অনেক বলে কয়ে বুঝিয়ে তারপরে একটু মিটমাট করিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন, কারণ এসব কেলেঙ্কারি রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, শুনেছি বহু ছোট নেতার স্ত্রী, লজ্জাজনক। আমি এরকম অনেক সম্পর্ক, অনেক কিছু সব ঢাকা দেওয়া হয়েছে খালি রাজনীতিতে যাতে প্রভাব না পড়ে। আরই বললাম, এক বগলে আইপ্যাক, এক বগলে পুলিশ, মাথার ওপরে পিসিমণির হাত, এর জোরেই তো যা যা করতেন সব কাজ ওই এই জোরেই। কিন্তু এখন তার কিছু হবার নেই। এখন পিসি ভাইপোর ঘরে আছে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার পুরসভার নোটিশ। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন।